সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুভূতি ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার মূল পার্ট পর্যালোচনা। আমি আজকে এই কবিতাটির প্রত্যেকটি লাইন বা পংক্তি আমি একটু ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি কিছু রেফারেন্সও ব্যবহার করব যা আপনাদের মূল পার্ট বুঝতে সাহায্য করবে। তো আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। বলছিলাম, জীবনানন্দ দাশ রচিত এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার কথা। আপনারা জানেন যে এই কবিতাটির আপনাদের পাঠ শেষে যে পাঠ পরিচিতি অংশ যেটা রয়েছে, মূল পাঠ পরিচিতি শেষে কিন্তু প্রত্যেকটা পাঠের শেষে কিন্তু দেওয়া থাকে এই কবিতাটি কোন অংশ থেকে নেওয়া হয়েছে বা এই কবিতাটির ছন্দ কি। একমাত্র এই কবিতাই আপনি দেখবেন যে আপনার কোথাও লেখা নাই এই কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, এবং এর কোনো মাত্রাও কিন্তু সেখানে উল্লেখ করা নেই। তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য একটা বিব্রতকর অবস্থা, এবং আমরা যারা পড়াই আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। তবে কোনো সমস্যা না যদি আপনি লিখে থাকেন। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতাটি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। আপনি একটু নোট করে রাখুন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। রূপসী বাংলা, রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। আপনার জেনে রাখার জ্ঞাতার্থে আমি এটা জানাচ্ছি যে এই রূপসী বাংলা কাব্যটি কিন্তু জীবনানন্দ দাশের নিজের নাম দেওয়া নয়। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, যেটি যদি তার নিজের নাম দেওয়া না হয় তাহলে তার নামে কাব্য কেন হলো? হ্যাঁ, এই রূপসী বাংলা তিনি যখন বেঁচে ছিলেন তখন এটা প্রকাশিত হয়নি। তিনি মারা যাওয়ার পর এই রূপসী বাংলা কাব্যটি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে সর্বমোট এই রূপসী বাংলা নামক যে গ্রন্থটি রয়েছে, যে কাব্যটি রয়েছে, এটির যে পাণ্ডুলিপি যখন উনি প্রস্তুত করেছিলেন তখন সেখানে 73টি সনেট ছিল। একটু খেয়াল করে দেখুন, 73টি সনেট, এর মানে এটি হলো অক্ষরবৃত্ত ছন্দে রচিত। সেখান থেকে দুজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা আমি বলবো, সেখানে একজন হচ্ছে জীবনানন্দ দাশ গবেষক কবি ভূমেন্দ্র গুহ, এবং আরেকজন হলো জীবনানন্দ দাশের বোন, আপন বোন সুচরিতা দাস। এই দুজন মিলে তারা কি করেছেন, এই 73টি সনেট থেকে তারা 62টি সনেট রেখে, খেয়াল করুন, তারা 62টি সনেট রেখে তারা এটির নাম দিয়েছিলেন কে? রূপসী বাংলা। এই 62টি জীবনানন্দ দাশ নিজে রেখেছিলেন 63টি সনেট, এবং এটার নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। খেয়াল করুন, তাহলে যেটা রূপসী বাংলা সেটার নাম হওয়া উচিত ছিল, বা জীবনানন্দ নাম করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। এটি হলো জীবনানন্দ দাশের নিজের দেওয়া, কিন্তু তার বোন এবং জীবনানন্দ দাশ গবেষক কবি ভূমেন্দ্র গুহ সে কি করেছেন, তারা উভয়ের সম্মতিতে এবং তার বড় ভাইয়ের সম্মতিতে সেটির নাম রেখেছেন রূপসী বাংলা, এবং সেখানে 73টি রাখেনি, সেখানে মোট কবিতা রেখেছেন 62টি। তাহলে আমরা জেনে নিলাম এটি একটি সনেট। তবে আপনার পরীক্ষাতে যদি আসে এটি কোন মাত্রার কবিতা বা কোন ছন্দের কবিতা, আপনি এক কথায় দিবেন এটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। অক্ষরবৃত্ত, কোন ছন্দ? অক্ষরবৃত্ত ছন্দ। এমনিতে এটি হচ্ছে এক ধরনের সনেট, কিন্তু মূল ছন্দ হলো অক্ষরবৃত্ত ছন্দ। তাহলে আপনাকে যদি আরো প্রশ্ন করা হয়ে থাকে যে মিল বিন্যাস কি? মিল বিন্যাস, তাহলে আপনি দিবেন ক, খ, ক,
খ, গ, ঘ, গ, ঘ, এটা হচ্ছে মিল বিন্যাস। তাহলে সনেটের ক্ষেত্রে সাধারণত এরকমই মিল বিন্যাস হয়ে থাকে। তো উনি প্রচলিত ছন্দটাকে ব্যবহার করেছেন, অক্ষরবৃত্ত ছন্দটাকে ব্যবহার করেছেন। তো আরেকটা জিনিস আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে এটির মাত্রা সংখ্যা কেমন হবে? অক্ষরবৃত্ত ছন্দ তো মাত্রা আছে, তাহলে এটার মাত্রা সংখ্যা কত? আপনাকে যদি মাত্রা আসে তাহলে আপনি মাত্রার কথা এইভাবে লিখবেন যে মাত্রা হলো 8 যোগ 8 যোগ 6, আবারও দিবেন 8 যোগ 8 যোগ 6। ওকে, আমরা বলছিলাম মাত্রা বিন্যাসের কথা। আপনার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে এই পৃথিবীর এক স্থান আছে, কবিতাটির মাত্রা বিন্যাস কেমন, তাহলে আপনি লিখবেন 8 যোগ 8 যোগ 6, অর্থাৎ 22 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কত মাত্রা বলছি আমি? 22 মাত্রার বলছি, মনে রাখুন 22 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ, 22 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ। ওকে, আমরা এখন প্রুফ করব। আমরা যে বললাম যে 8 যোগ 8 যোগ 6, তাহলে আমরা এখন একটু প্রুফ করে নিই যে এটা আসলে কি অক্ষরবৃত্ত ছন্দ না অন্য কোনো ছন্দে রচিত। এখন আমরা সরাসরি কাজে চলে যাব এবং প্রমাণে চলে যাব। অক্ষরবৃত্ত ছন্দের আমরা বলছিলাম 8 যোগ 8 যোগ 6। আপনি খেয়াল করে দেখবেন 8 যোগ 8 যোগ 6, আমরা এইভাবে বলেছিলাম সর্বমোট কত মাত্রা? 22 মাত্রা। দেখুন এই পৃথিবীতে আমরা একটু পর্ব দিলাম, স্থান আছে সবচেয়ে সুন্দর করুন। একটু খেয়াল করে দেখুন, এটা বিশ্লেষণ করার আগে আমাদের কিন্তু একটু জেনে নিতে হবে যে ছন্দ প্রধানত হচ্ছে 3 প্রকার। 1 স্বরবৃত্ত ছন্দ, 2 মাত্রাবৃত্ত ছন্দ, 3 হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। বাকি 2টা আমি আজকে আলোচনা করব না, কারণ যেহেতু আমাদের আজকে প্রসঙ্গক্রমে অক্ষরবৃত্ত ছন্দই আমাদের আজকের আলোচ্য বিষয়। আমি এটা আলোচনা করব অন্য কোনো ক্লাসে, আমি বিস্তারিত আলোচনা করব সব ছন্দ নিয়ে ক্রমপর্যায়ে। তো এই অক্ষরবৃত্ত ছন্দের মানে মুক্তাক্ষর যেগুলো আছে, যেগুলো বদ্যাক্ষর নয়, সেই মুক্তাক্ষরগুলো সবসময় 1 মাত্রার ধরা হয়ে থাকে। আর বদ্যাক্ষর যেটা আছে শব্দের শুরুতে যদি থাকে এবং মধ্যখানে যদি থাকে, তাহলে 1 মাত্রা ধরা হয়। আর যদি শব্দের শেষে যদি বদ্যাক্ষর কিংবা যুক্তাক্ষর থাকে তাহলে সেগুলোকে ধরা হয় 2 মাত্রার। আরেকটা বিষয় আছে, যদি শব্দের শুরুতে যদি একাক্ষর থাকে এবং শেষে যদি স্বর থাকে তাহলে সেটা কিন্তু একাক্ষর হিসেবে গণ্য হবে। ওকে, আমরা এখন চলে যাব মূল পর্ব বিশ্লেষণে। দেখুন এটি বিশ্লেষণ করা যাচ্ছে এই পৃথিবীতে এক, 2টা মিলে কিন্তু এক উচ্চারণ হয়েছে এবং শেষে ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে আমরা কি ধরবো? এই 2টাকে আমরা একাক্ষর ধরবো এবং যুক্ত ধরবো। যুক্ত হলে সেটা 2 মাত্রা। ওই যে বললাম শেষে ব্যঞ্জন বর্ণ আছে এবং একাক্ষর, এরকম থাকলে সেটা কি হবে? 2 মাত্রা ধরবো। এখন হিসাব করে দেখি 1 2 3 4 5 6 7 8। খেয়াল করে দেখুন এখানে হলো 8। একইভাবে আমরা এই মাঝখানে যে পর্বটি রয়েছে, পর্ব মানে হচ্ছে এই যে দেখুন আমরা এটা দিয়ে পর্ব ভাগ করে দিয়েছি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। সর্বমোট এই সবগুলো মিলে 3টি পর্ব মিলে আমাদের মাত্রা সংখ্যা হলো 22। স্থান উচ্চারণ করতে আপনি একটু ভেঙে লিখুন, দেখেন তো স্থান আসে, স্থান দেখুন এইভাবে আসে কিনা। আমরা যখন উচ্চারণ করি তখন এরকম আমাদের উচ্চারণের সময়, যদিও রসইটা খুব আমরা সময় নিই না, এরকম কিন্তু আমাদের আসে ধরে নেন এই 2টা মিলে একটা স্থান।
শব্দের শুরুতে যেহেতু দুইটা মিলে একটা, অতএব আমরা এক মাত্রা ধরবো। স্থান, দুইটা মিলে যেহেতু উচ্চারণ হয়েছে, একাক্ষর হয়েছে এবং শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ আছে, এর কারণে আমরা ধরবো দুই মাত্রার। স্থান এর মানে হলো স্থান শব্দটিতে সর্বমোট মাত্রা সংখ্যা হলো 3টি, 1 আর এখানে হলো 2। নিশ্চয় বোঝা গেছে এটা আছে, এখানে কোনো যুক্তাক্ষর নাই। সব, এই দুইটা মিলে কি হয়েছে, একটা উচ্চারিত হয়েছে সব, চে এ। এখন খেয়াল করে দেখুন তো কয়টা হলো, দুইটার একটা 3, 4, 5, 6, 7, 8, তাহলে মাঝখানের মাত্রা সংখ্যা হলো কয়টি, 8টি। এখানে খেয়াল করে দেখুন শুন, দুইটা মিলে একটা হয়েছে শুন দর, ক রুন, শেষে দেখুন ব্যঞ্জন ধ্বনি আছে ক রুন, দুইটা মিলিয়ে এক অক্ষর হয়েছে এবং শেষে যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে সেহেতু আমরা ধরবো দুই মাত্রার। তাহলে কত হলো, এই হলো 3, এই হলো 3, সমান কত হলো 6। তাহলে দেখুন আমাদের 8 যোগ 8 যোগ 6, তাহলে আমাদের কিন্তু এই মূল সূত্রের সাথে পড়েছে। তাহলে আমরা নিশ্চিত ধরে নিলাম এটি হচ্ছে কি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এইভাবে আপনি পুরো কবিতাটি আপনি কি করতে পারেন, বিশ্লেষণ করতে পারবেন। আমি যে প্রক্রিয়ায় দেখিয়েছি ঠিক একই প্রক্রিয়ায় পুরো কবিতাটা আপনি বিশ্লেষণ করতে পারবেন। তাহলে আমরা প্রুফ করে ফেললাম এটি হচ্ছে কি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে মোটামুটি মিল বিন্যাস এবং ছন্দের ঝামেলা আমাদের শেষ, যদি পাঠ্য বইতে নাই, কিন্তু এখন আপনারা জেনে গেলেন যেটা আসলে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ওকে, এখন আমরা দেখে নেব যে লাইন টু লাইন, প্রতি লাইন বাই লাইন কবি কি বোঝাতে চেয়েছেন। এর আগে আমি একটু আপনাকে ফুটনোট দিয়ে রাখি যে এই কবিতাটি লেখার সময় আপনি খেয়াল করে দেখুন এক একজন কবির কিন্তু এক এক ধরনের বৈশিষ্ট্য আছে। আপনি যখন মানে পল্লী কবি জসীমউদ্দিনের কথা আপনি ধরবেন, আপনি যখন শামসুর রহমানের মানে কথা ধরবেন, আল মাহমুদের কথা ধরবেন, সমর সেনের কথা ধরবেন, এক একজন কবির এক এক ধরনের প্যাটার্ন বা বৈশিষ্ট্য থাকে কবিতার মধ্যে। শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি, অপরদিকে আপনার জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। দুইটার কিন্তু দুই রকমের মেরু। কবিতার যে গাঁথনি, কবিতার যে ভাব, কবিতার যে ভাষা, কবিতার যে উপকরণ সবগুলোই কিন্তু আলাদা আলাদা, ঠিক মুদ্রার এপিঠ এবং ওপিঠের মতো। তো শামসুর রহমানকে বলা হয়েছে নাগরিক কবি, অপরদিকে জসীমউদ্দিনকে বলা হয়েছে পল্লী কবি। আবার দেখুন এই দুইজনই কিন্তু মানে মুদ্রার এপিঠ ওপিঠের মতো। একজন শহরের জীবন, শহরের ক্যানভাস, শহরের মানুষের ভেতরের কথাগুলো কবিতার মধ্যে দিয়ে উপস্থাপন করেছেন, আরেকজন পল্লী প্রকৃতির রূপগাথাগুলো উনি কি করেছেন, উপস্থাপন করার চেষ্টা করেছেন। এখন আসুন জীবনানন্দ দাশের ক্ষেত্রে। জীবনানন্দ দাশের কিন্তু কয়েকটি উপাধি আছে। তাকে বলা হয়ে থাকে তিমির হরণীর কবি, তাকে বলা হয় প্রকৃতির কবি, তাকে বলা হয় রূপসী বাংলার কবি, তাকে বলা হয় নির্জনতম কবি ও নির্জনতার কবি। এই যে উপাধিগুলো, আবার রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে বলেছেন চিত্ররূপময়। একজন কবির অনেকগুলো উপাধি রয়েছে। প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি। খেয়াল করে দেখুন প্রকৃতির কবিতাকে বলা হয়েছে, আবার পল্লী কবি জসীমউদ্দিনকে বলা হয়েছে পল্লী কবি। দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মানে কবিতার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন জীবনানন্দ দাশের প্রত্যেকটা কবিতার মধ্যে যে শব্দগুলো আপনি কখনোই ব্যবহার করতে চাবেন না, এত অপরিচিত শব্দ, মানে এই শব্দগুলো আপনি নিতে চাইবেন না, মনে করেন এটি ভেরি কমন, এগুলো কবিতায় নেওয়া উচিত না, বা কবিতা নিলে কেমন কেমন লাগবে, আপনার কাছে মনে হবে খাপছাড়া খাপছাড়া। কিন্তু এই অজ্ঞাত শব্দগুলোই কি করেছেন, উনি কবিতায় নিয়ে এসেছেন। তো অচিন্ত্য কুমার সেনগুপ্ত কিন্তু একবার কিন্তু বলেইছিলেন যে এখনকার কবিরা কমলা লেবু নিয়ে কবিতা লেখে। কাকে উদ্দেশ্য করে বলছেন? জীবনানন্দ দাশকে উদ্দেশ্য করে কথা বলছেন। তো যাই হোক, এইরকম
উপমা তার দেখবেন যে প্রতিটা কবিতার চরণে চরণে প্রায় কি রয়েছে, চিত্রকল্প রয়েছে। এই কারণে বলা হয়ে থাকে উপমাই হচ্ছে কবিত্ব, উপমাই কবিতা। তার প্রত্যেকটা কবিতাতে এই রূপটা রয়েছে। তো আমরা তার সাথে অনেকটা সিমিলারিটি পাই পাশ্চাত্যের একজন ফেমাস বা শক্তিশালী কবি, তার নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এর সাথে আমরা তার বেশ মিল পাই। এই ওয়ার্ডসওয়ার্থ যেরকম প্রকৃতির ভেতরে, প্রকৃতির গভীরে প্রবেশ করে প্রকৃতিকে যেরকম সুনিপুণভাবে উপস্থাপন করেছেন, একই রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন জীবনানন্দ দাশ। অথচ বেঁচে থাকতে তাকে কি বিড়ম্বনায় পোহাতে হয়েছে। এই কবিকে এত নিগৃহীত হতে হয়েছে, এত লাঞ্ছিত হতে হয়েছে, এত বঞ্চিত হতে হয়েছে। তো যাই হোক, আর আজকে অবস্থা দেখুন, সমস্ত বাংলা ভাষাভাষী তরুণ প্রজন্মের একটা আইডল হিসেবে পরিণত হয়েছেন কে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ মানে উনি চেয়েছিলেন যে মানে কাউকে খুশি করার জন্য কবিতা নয়, কবিতা লিখতে হবে নিজেকে জাগ্রত করে, নিজের চেতনাকে জাগ্রত করে কবিতা লিখতে হবে। তো এটি হচ্ছে মূল বিষয়। আপনি যদি কারো মনোরঞ্জন করার জন্য কবিতা লেখেন সেটা হবে সাময়িক, ওটা কালের মানে মহাকালী টিকার মতো না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সময়ের জন্য লিখছেন, সমসাময়িক না মহাকালের জন্য লিখছেন, টিকে থাকার জন্য লিখছেন না কাউকে খুশি করার জন্য লিখছেন। তো যাই হোক, জীবনানন্দ দাশের ডাকনাম হচ্ছে মিলু, আপনারা জানেন। তো বলছিলাম যে বাংলা ভাষার সবচেয়ে পরিচিত এবং অজ্ঞাত এই জাতীয় শব্দগুলো উনি নিয়ে এসেছেন ওনার কবিতায়। প্রকৃতির প্রতি নিপুণ ভালোবাসা যাকে বলা হয়, মানে প্রতি কবিতার চরণে চরণে শব্দে শব্দে উনি কি করেছেন, বাংলার প্রকৃতির প্রতি ওনার ভালোবাসা উপচে পড়েছে। ঠিক আমরা যেরকম দেখি নদীতে যখন বন্যা হয়, নদীর বন্যা পানি যখন ওভারফ্লো হয়ে যে উপচে পড়ে, ঠিক একই রকম মানে ব্যাপার ঘটেছে তার কবিতার ক্ষেত্রে। বিশেষ করে প্রকৃতির প্রতি, বাংলার মানে বাংলার সবুজ শ্যামলিমার প্রতি, হ্যাঁ, এই শস্য ভাণ্ডারের প্রতি, এই নির্যাসের প্রতি তার অপূর্ব ভালোবাসা কি হয়েছে, গ্রন্থিত হয়েছে, যেগুলো আমরা তার কবিতার মধ্যে পাই। তো যাই হোক, আমরা এখন মূল পাঠে চলে যাচ্ছি। খেয়াল করে দেখুন, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। কার কথা বোঝানো হয়েছে? বাংলাদেশের কথা বোঝানো হয়েছে। এক কথা আপনি নোট করে রাখুন, এই পৃথিবীতে এক স্থান আছে, এই লাইনটি দ্বারা মানে কোন দেশকে বোঝানো হয়েছে? বাংলাদেশকে বোঝানো হয়েছে। আবার এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে। উনি বলেছেন এই পৃথিবীতে এক স্থান আছে, কি স্থান? সবচেয়ে সুন্দর এবং করুণ। আশ্চর্য লাগে না? মানে সবচেয়ে সুন্দর অথচ করুণ, এটা কিন্তু প্রশ্নবোধক একটা জন্য। হ্যাঁ, সহজ ব্যাখ্যা দিচ্ছি। ধরুন, বাংলাদেশ হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমাদের বিশ্বের আর কোনো দেশে কিন্তু 6টি ঋতু নেই, একমাত্র বাংলাদেশে 6টি ঋতু আছে। আমরা 6টি ঋতুই প্রায় পুরোটাই উপভোগ করি, যদিও কিছুটা ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে একটু এদিক সেদিক হয়, কিন্তু 6টি ঋতুই রয়ে গেছে এখনো। তো এই ঋতুগুলো বিশেষ করে বাংলার মানুষেরা মানে ভালোভাবে তারা কিন্তু উপলব্ধি করার চেষ্টা করে। আমরা দেখি বর্ষার সময়ে বাংলার প্রায় বেশিরভাগ জেলা কিংবা উপজেলায় পানিতে কিন্তু টইটুম্বুর থাকে, প্রাকৃতিক দুর্যোগে, বন্যার মধ্য দিয়ে। এই বন্যার পানি যখন আসে, সব দিকে যখন পানি থই থই করে, আমরা কিন্তু নৌকা নিয়ে এদিক সেদিক বেড়াতে আমাদের ভালো লাগে। এটি হচ্ছে সবচেয়ে সুন্দর, আমার ভালো লাগতেছে, করুণ। কিন্তু যখন যারা এই পানিতে অবস্থান করতেছে তাদের কিন্তু ভালো লাগতেছে না। আমরা বেড়ানোর জন্য আমাদের মানে উপস্থিত মুহূর্ত সাময়িক সময় আমাদের ভালো লাগছে, কিন্তু যারা এই পানিতে দিনের পর দিন অবস্থান করতেছে, যাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, এদের কিন্তু ভালো লাগতেছে না। এদের অবস্থা কি? করুণ, এদের অবস্থা খারাপ। তাহলে বাংলাদেশ এমন একটা দেশ যেটা সবচেয়ে সুন্দর এবং করুণ। তো যাই হোক, আমরা দ্বিতীয় লাইনটি দেখব। সেখানে সবুজ ঢাঙ্গা ভরে আছে মধুকবি ঘাসে অবিরল।
ভালো করে খেয়াল করুন, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। একটি ঘাসের নাম বলা হয়েছে, আপনি খেয়াল করে দেখুন, মধুকপি ঘাস। মধুকপি ঘাস, অনেক ধরনের ঘাস আছে বাংলাদেশে, আপনি নিজেও জানেন অনেক ধরনের ঘাস আছে। আপনি হয়তো ছোটবেলা থেকে সেই ঘাসগুলোর সাথে পরিচিত আছেন। এর মধ্যে একটি ঘাসের নাম বলছি আমি, নেপিয়ার। এবং আরো কিছু ঘাস আছে, যেমন সাথী ঘাস, গিনি ঘাস, জাম্বু ঘাস, কিংবা মহিষ ঘাস, পানি ঘাস, এরকম অনেক ঘাসের নাম আপনি জানেন। তো আমি ওই যে বলছিলাম যে এমন শব্দ, এমন অজ্ঞাত, এমন রহস্যময় শব্দ উনি নিয়েছেন। উনি শব্দের মধ্য দিয়ে একটু ভালোবাসা প্রদর্শন করেছেন দেশের প্রতি, আবার কি করেছেন, রহস্য করে তুলেছেন। আপনার কাছে মনে হবে কবিতাটা পড়ে কেমন জানি বুঝতে পেরেছি, আবার সে বুঝতে পারেনি, কাটা ছেঁড়া মনে হবে দেশের জীবনানন্দ দাশ। পড়া মাত্রই যদি আপনি বুঝেন, তাহলে কিন্তু সেটা আবার কবিতা হয়ে উঠল না। পড়া মাত্র যদি আপনার হৃদয় টাচ করে, তাহলে সেটা কবিতা। কিছুটা থাকে বোধের বিষয়, কিছুটা থাকে উপলব্ধির বিষয়, কিছুটা বুঝেও না বোঝার বিষয়, সব মিলিয়ে হচ্ছে কবিতা। মধুকপি ঘাস, তাহলে একটি ঘাসের বর্ণনা আছে। কে বলছে, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। অনেকটা চিত্রের মতো করে, আমরা যেরকম সিনেমা একের পর এক যেরকম কি হয়, প্লট পরিবর্তন হচ্ছে, চিত্র পরিবর্তন হচ্ছে, ঠিক এরকম মানে তার প্রতিটা লাইন, একটা লাইন থেকে আপনি যখন আরেকটা লাইনে যাবেন, আপনার কাছে মনে হবে সিনেমার মতো যেন প্লট পরিবর্তন হচ্ছে, একেবারে আপনার কাছে জীবন্ত হিসেবে কি হবে, উপস্থাপিত হবে। এই গুণটি কিন্তু জীবনানন্দ দাশের মধ্যে আছে, সব কবির মধ্যে আপনি পাবেন না। ওই যে উনি কিন্তু নিজেই বলেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তাহলে বোঝা যাবে যে জীবনানন্দ দাশ আসলে সেই মানেরই কবি এবং এই গুণেরই কবি। তো বলছিলাম, সেখানে সবুজ ডাঙা বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সবুজ মাঠ, বাংলার সবুজ প্রকৃতির কথা উনি বলেছেন। ভরে আছে মধুকপি ঘাস, অর্থাৎ মাঠের দিকে যখন আপনি তাকাবেন, দেখবেন যে ঘাস আর ঘাস, সবুজ ঘাস, এবং সেই ঘাসগুলোকে উনি কি নামে আখ্যায়িত করেছেন, মধুকপি ঘাস। পরের লাইনটা আমরা দেখব, সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে গাছের নাম, আমি আবার বলছি, সেখানে গাছের নাম কি, কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। কয়টি গাছের কথা বলা হয়েছে, কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। কয়টি গাছ, 5টি গাছ। একই সাথে মানে একই লাইনে 5টি গাছের কথা বলা হয়েছে, যদিও পুরো কবিতাতে আপনার 6টি গাছের উল্লেখ রয়েছে। তো একই লাইনে কয়টি গাছ, 5টি গাছের উল্লেখ আছে। সেখানে সেখানে গাছের নাম, অর্থাৎ এই যে আপনি যে মাঠটি দেখলেন, মধুকপি ঘাস কি একেবারে পরিপূর্ণ আছে। আবার আপনি ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, যেদিকেই তাকাচ্ছেন দেখবেন যে এই প্রজাতির গাছগুলো আছে। কি গাছ, মানে কাঁঠাল গাছ আছে, অশ্বত্থ গাছ, অশ্বত্থ কি, পিপলস গাছ, এক ধরনের বট, মানে ডুমুর প্রজাতীয় এক ধরনের উদ্ভিদ যেটাকে আমরা বলি। অশ্বত্থ এক ধরনের বট গাছ, আপনি ধরে নেন এক ধরনের বট গাছ যেটা ডুমুর প্রজাতীয়। তা এরপর তো বট গাছের উল্লেখ আছেই। তো কাঁঠাল আছে, অশ্বত্থ আছে, বট আছে, জারুল আছে, হিজল আছে, আপনি যেদিকে তাকাবেন বাংলাদেশে এগুলোর জন্য অ্যাভেলেবল। এই চিত্রটি উনি কবিতার মধ্যে তুলে ধরেছেন। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। আবার খেয়াল করুন, সেখানে ভোরের মেঘে, মানে সকালে যখন কি হয়, সূর্য যখন ওঠে, আপনি খেয়াল করুন, সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। নাটার রং মানে এটি বোঝানো হচ্ছে যে লতা করঞ্চ, মানে এটা হচ্ছে এক ধরনের গোলাকার ফল বিশেষ, যেটা হচ্ছে টক জাতীয়। এটি অনেকটা লাল প্রকৃতির হয়। সূর্য যখন প্রথম ওঠে, বলা হয়েছে সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ, মানে হচ্ছে সূর্য।
তো এই সূর্য যখন সকালে উঠে তখন এই যে আমরা যেটাকে বলি সূর্য যখন অস্ত যায় তখন কিন্তু লালিমা থাকে, আবার যখন সূর্য ওঠে তখনই কিন্তু রক্তিম একটা আভা থাকে। এই রক্তিম আভাটা কবির কাছে, কবির কল্পনায় মনে হয়েছে এটা হচ্ছে নাটার রঙের মতো, অর্থাৎ এই যে করঞ্চা, এই যে ফল যেটা রে করঞ্চা ফল যেটা ফলে যে লাল রং আছে, এই লাল রঙের মতোই এই রক্তিম আভাটা তার কাছে মনে হয়েছে। সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ। আবার খেয়াল করে দেখুন, একই সাথে কিন্তু দেখুন পরপর 3টি লাইনে কিন্তু সেখানে ব্যবহার করেছেন। তো তার এই টোটাল কবিতায় সেখানে শব্দটি ব্যবহার করেছেন উনি কিন্তু 7 বার। সেখানে কতবার ব্যবহার করেছেন? 7 বার শব্দটি এসেছে। যাই হোক, তো পরের লাইনটা আমরা বলছিলাম, সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ। বারুণী মানে হচ্ছে বরুণের স্ত্রী। তাহলে বরুণকে, বরুণ হলো জলের দেবতা, তাহলে বারুণীকে জলের দেবী। বোঝা যাচ্ছে, বরুণ যদি জলের দেবতা হয় তার স্ত্রী সে হচ্ছে জলের দেবী। কোথায় থাকে? গঙ্গা সাগরের বুকে। সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ। অর্থাৎ বলা হয়েছে যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে সবসময় পানিতে টইটুম্বুর থাকে। জলের দেবতা অর্থাৎ বরুণ এবং বারুণেরা কি করে? সবসময় কি করে থাকে? অর্থাৎ পানি দিয়ে পরিপূর্ণ করে রাখে বাংলার শস্য, বাংলার প্রকৃতিকে। তো আপনি একটু খেয়াল করে দেখেন যে জলের দেবতার কথা বলেছে, জলের মানে দেবীর কথা বলা হয়েছে। যদিও মানে জীবনানন্দ দাশ ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু এই যে হিন্দুজম থেকে কিন্তু উনি খুব একটা বেরোতে পারেননি। তার অনেকগুলো কবিতাতেই আপনি কিন্তু এই হিন্দুজমের অনেকটা পাবেন, মোটামুটি সুঘ্রাণ পাবেন। যেমন আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে বাংলায়, হয়তো কোনো মানুষ নয় কোনো শঙ্খ চিরে শালিকের বেশে। ওই যে মানে আবার আসার মানে চিন্তা ভাবনা করতেছেন, পুনর্জন্মে বিশ্বাস করছেন। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে থাকতেই পারে প্রভাব, সেটা বিষয়ে যদি তা শিল্পসম্মত হয় তবে তা গ্রহণযোগ্য। এই কবিতাতে তা শিল্পরূপ উত্তীর্ণ করেছে। পরের লাইনটা আমরা দেখব, কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। আবার খেয়াল করুন, কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা, কয়টি নদী? 3টি নদী। কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। জলাঙ্গি মানে হচ্ছে জল অঙ্গে যার। জলাঙ্গি আসতে পারে, জলাঙ্গি কি? একত্রে আপনি বলবেন জল অঙ্গে যার। জল অঙ্গে যার এক কথায় কাকে বোঝানো হচ্ছে? এক কথায় বোঝানো হচ্ছে নদীকে, নদীকে বোঝানো হচ্ছে। তাহলে জলাঙ্গি দ্বারা নদীকে বোঝানো হচ্ছে। কর্ণফুলী ধলেশ্বরী এবং পদ্মা কি করতেছে? জলাঙ্গিরে দেয় অবিরল জল। অর্থাৎ সবগুলো নদীকে কি দিচ্ছে? মানে অবিরত কি দিয়ে যাচ্ছে? জল দিয়ে যাচ্ছে। সেখানে শঙ্খচিল, পরের লাইনটা আমি যাচ্ছি, সেখানে শঙ্খচিল পানির বনের মতো হাওয়ায় চঞ্চল। সেখানে শঙ্খচিল, জীবনানন্দ দাশের প্রায় কবিতাতে কিন্তু শঙ্খচিল শব্দটি এসেছে, প্রায় মানে বেশিরভাগ কবিতাতে ঘুরে ফিরে এগুলো এসেছে। সেখানে শঙ্খচিল পানির বনের মতো হাওয়ায় চঞ্চল। 2টি উপমা আসছে, সেখানে পাখির নাম কি আসছে? শঙ্খচিল। কিসের বনের মতো? পানির বনের মতো। পানের বন, শঙ্খচিল পানের বন। আপনারা যারা পানের বাগান দেখেছেন, বিশেষ করে আপনারা যদি কখনো জাফলং আপনাদের যাওয়া হয়ে থাকে, সেখানে খাসিয়াপল্লী রয়েছে। খাসিয়াপল্লীর ভেতরে যদি আপনারা কখনো প্রবেশ করেন, দেখবেন সুপারি যে গাছগুলো রয়েছে, সুপারি গাছের সাথে সেখানে পানের বাগান রয়েছে। যদি কখনো আপনারা পানের বাগান আপনাদের স্বচক্ষে দেখা হয়ে থাকে, তাহলে আমার কথাগুলো তাড়াতাড়ি বুঝবেন, মোটামুটি উপলব্ধিটা আপনাদের সুবিধা হবে। আর যারা দেখেন না, জাস্ট ইমাজিন করবেন, কল্পনা করবেন।
এই পানের বনে যখন বাতাস লাগে তখন মানে এক ধরনের শব্দ করে, যে শব্দটার মনে হবে এত প্রাণবন্ত, এত জীবন্ত, যা মনকে মোটামুটি ওই সময় কি উজ্জীবিত করে তোলে। ঠিক এই কথাটাই বলা হয়েছে পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। যখন পানের বনে যখন হাওয়া লাগে তখন যেরকম পান যেরকম চঞ্চল হয়, এরকমই চঞ্চল কে হয়েছে? শঙ্খচিল। সেখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। দুইটা জিনিস এখানে খেয়াল করুন, এক হচ্ছে লক্ষ্মী পেঁচার কথা বলেছে, দ্বিতীয়ত বলা হচ্ছে ধানের গন্ধের মতো কি? অস্ফুট তরুণ। ধানের গন্ধের মতো অস্ফুট, এটা নোট করে রাখুন। অস্ফুট, অস্ফুট মানে কি? যা বিকশিত হয়নি। নোট করে রাখুন, যা বিকশিত হয়নি। তরুণ মানে তো আপনারা বুঝতেই পারছেন। লক্ষ্মী পেঁচা হলো এক ধরনের পাখি, যে পাখিটি তার দেহের তুলনায় মুখটা হচ্ছে বড়, এটাকে বলে লক্ষ্মী পেঁচা। কয়েক প্রজাতির পেঁচা আছে, তার মধ্যে এটা হচ্ছে এক ধরনের পেঁচা, লক্ষ্মী পেঁচা। বলা হয়েছে ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ, মানে তরুণ ধান, মানে যেটা বিকশিত হয়নি, খুব বিকশিত হয়নি, তরুণ, যার মধ্যে কোনো প্ররত্ব নেই, এরকম তরুণ ধানের মতো কি অস্ফুট অবস্থায় রয়েছে কি? লক্ষ্মী পেঁচা। সেখানে লেবুর শাখায় নুয়ে থাকে, লেবু গাছ, সেখানে লেবুর শাখায় নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। আবার খেয়াল করুন, সেখানে লেবুর শাখা নুয়ে থাকে, লেবুর যে ডালপালা আছে, লেবুর ডালপালা কি থাকে? নুয়ে থাকে, ঝুলে থাকে অন্ধকারে ঘাসের উপর। যে ঘাসগুলো, যে আগে বলা হয়েছে মধুকুপি ঘাস, এরকম অসংখ্য ঘাস, সবুজ ঘাস। তার কাছে মানে কবির কল্পনায় কিন্তু একেবারে নর্মাল জিনিসটাই কিন্তু অসম্ভব সুন্দর হয়ে ওঠে। ওই যে বলা হয়ে থাকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দৃষ্টিভঙ্গিটার উপর ডিপেন্ড করে আপনি কত সুন্দর করে সেটাকে প্রেজেন্টেশন করতেছেন। সুন্দর করে প্রেজেন্টেশন করলে অনেক তুচ্ছ জিনিসও সুন্দর হয়ে ওঠে, যেরকম সুন্দর হয়ে উঠেছে জীবনানন্দ দাশের এই কবিতায়। একেবারেই তুচ্ছ তুচ্ছ জিনিস আমাদের ব্যবহারিক জীবনে আমরা কিন্তু খুবই তুচ্ছ হিসেবে এগুলো গণনা করি, কিন্তু তার কবিতায় এত শৈল্পিক রূপ পেয়েছে, এগুলো যখন আমরা পড়তে যাই তখন আমরাও বিস্মিত হয়ে উঠি। তো বলছে সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। যে ঘাস আছে, এই ঘাসের উপর কি লেবুর শাখাগুলো নুয়ে থাকে। এই নুয়ে থাকা অবস্থা মানে কবির মনকে কি করেছে? তীব্রভাবে আকর্ষণ করেছে, যেটাকে আমরা বলি দোলা দিয়েছে, এবং সেই কারণেই সেই জিনিসটা কবির কবিতায় উপস্থাপিত হয়েছে শৈল্পিকভাবে। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সুদর্শন হলো এক ধরনের পোকা। এই সুদর্শন উড়ে যাচ্ছে, কখন উড়ে যাচ্ছে? সন্ধ্যার বাতাসে, যখন আবছা আবছা অন্ধকার চারদিক ছেয়ে গেছে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে, কোথায় লেগে থাকে? রূপসীর শাড়ির পর। পর মানে হচ্ছে উপর, এখানে ঊর্ধ্বকমা আছে, ঊর্ধ্বকমা থাকার মানে আপনি বুঝে নেবেন, পর মানে হচ্ছে উপর। আবার দুটো লাইন ব্যাখ্যা করছি, মানে পুরো লাইনটা ব্যাখ্যা করছি। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে। এই হলুদ শাড়িটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো নারীর মানে শাড়ি না। এই হলুদ শাড়িটা হচ্ছে সমস্ত মানে বাংলা প্রকৃতির। যখন ওই ধান যখন পেকে যায়, ধান যখন সবুজ থাকে, অর্থাৎ তরুণ অবস্থায় তখন এটার কালার হলো সবুজ। আবার ধান যখন পেকে যায় তখন কিন্তু সম্পূর্ণ ধানগুলোর কালার কিন্তু কি হয়ে যায়? হলুদ আকৃতি ধারণ করে। ঠিক সরিষার যে কালারটা হয়, সেই সরিষার কালারের মতো সমস্ত বাংলাদেশে তখন ধান যখন একই সাথে পেকে যায় তখন সমস্ত বাংলার প্রকৃতিটা হলুদ আকৃতি ধারণ করে। তো এই কথাটা উনি একটু উপমার ছলে বলেছেন, সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। এই বাংলা রূপসী, এই রূপসী মা তখন এই রূপসীর মায়ের শরীরের উপর যেন হলুদ শাড়িটা কি লেগে থাকে। তার কাছে এরকম মনে হয়েছে, কল্পনা এরকমই তার মনে হয়েছে। শঙ্খমালা নাম তার, উনি নামও দিয়েছেন তার, শঙ্খমালা নাম তার, এই রূপসী মায়ের নাম দিয়েছেন। এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে
তারে আর খুঁজে তুমি পাবে না। সে কি বলছে যে এই বিশাল পৃথিবী, আপনি সমস্ত পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজবেন, কোথাও আপনি এরকম শঙ্খমালাকে খুঁজে পাবেন না। ওই যে ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তো ওই কবিতার মধ্যে তার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। এ তো এই বাংলাদেশের কথাই তো বলেছিলেন ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়। তো এই যে বাংলার প্রকৃতির প্রতি যে ভালোবাসা, বাংলার শস্য শ্যামলিমার প্রতি যে ভালোবাসা, বাংলার এই যে অজ্ঞাত শব্দগুলোর প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা অন্য কোনো কবি এরকম ভাবে কিন্তু শব্দে শব্দে উপস্থাপন করতে পারেন নাই যেরকম করতে পেরেছেন কবি জীবনানন্দ দাশ। ওকে, পরের লাইনটি আমরা যাচ্ছি। বিশালাক্ষী দিয়েছিল বর, বিশালাক্ষী দিয়েছিল বর, বিশাল অক্ষী যার। বিশালাক্ষী, এখানে আয়তলোচনা সুন্দরী নারীর কথা বলা হয়েছে। আয়তলোচন কার? আমরা যে নারীদের দেখি চোখ বড় বড়, আমরা যাদেরকে বলি ডাগর চোখ, মানে চোখ, যে নারীর চোখ একটু বড় বড় হয়, এগুলো তাদেরকে বলি আমরা আয়তলোচন, সুন্দর লোচন, মানে সুন্দর চোখের অধিকারী, যাদেরকে আমরা বলি ডাগর চোখের নারী। এখানে মিন করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে দেবী দুর্গাকে। হ্যাঁ, বিশালাক্ষী বলতে প্রশ্ন আসতে পারে, বিশালাক্ষী বলতে কাকে বোঝানো হয়েছে? বিশালাক্ষী বলতে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে। দেবী দুর্গাকে বোঝানো হয়েছে। তো কি বলেছে? বিশালাক্ষী দিয়েছিল বর, অর্থাৎ দেবী দুর্গা কি করেছিল? বর দিয়েছিল বিধায়ী, মানে আজকের এই সমস্ত বাংলার প্রকৃতিটাকে, অর্থাৎ হলুদ রঙের মতো, হলুদ শাড়ি পরা রঙের মতো মনে হচ্ছে। তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। কি বলছে? তাই সে জন্মেছে, মানে বিশালাক্ষী অর্থাৎ দেবী দুর্গা বর দিয়েছিল বলেই কবির কাছে মনে হচ্ছে তাই সে জন্মেছে, অর্থাৎ জন্ম নিয়েছে কোথায়? নীল বাংলার ঘাস। নীল বাংলা কি? দেখবেন শরতের আকাশ যেরকম নীল, কবির কাছে মনে হয়েছে নিচে হচ্ছে বাংলার প্রকৃতির শস্য শ্যামলা, আর উপরের আকাশটা কি নীল। এই কারণে উনি বলেছেন যে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। কে বর দিয়েছিল বলে? বিশালাক্ষী। বিশালাক্ষী মানে কি? দেবী দুর্গা। অর্থাৎ তার কাছে মনে হয়েছে দেবী দুর্গা বর দিয়েছিল বলেই আজকের এই বাংলার প্রকৃতিটি, অর্থাৎ নীল বাংলার ঘাস আর ধানের ভিতর সে কি জন্ম নিতে পেরেছে। তো যাই হোক, নীল সবুজে মেশা বাংলার ভূ প্রকৃতিরই মূলত তিনি কি করেছেন? বন্দনা করার চেষ্টা করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তো একই সাথে দেশের প্রতি ভালোবাসা, একই সাথে প্রকৃতির প্রতি ভালোবাসা, একই সাথে অজ্ঞাত শব্দকে আমাদের সামনে নতুন করে প্রেজেন্টেশন করা, এটি কিন্তু করেছেন জীবনানন্দ দাশ। এখন আমি কবিতার মধ্যে পুরো কবিতাটা বিশ্লেষণ করে আমি আরো কিছু তথ্য আপনাদের ফুটনোট আকারে দেব, যেগুলো আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, কিংবা নৈতিক অংশে আপনাদের আসতে পারে, কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসতে পারে। এই কবিতাতে সেখানে শব্দটি ব্যবহার করেছেন দুইবার। সেইখানে কয়বার ব্যবহার করেছেন? দুইবার ব্যবহার করেছেন। আপনাদের বলছিলাম, তার আগে বলছিলাম সেখানে, সেখানে শব্দটি ব্যবহার করেছেন 7 বার। সেখানে শব্দটি কতবার ব্যবহার করেছেন? 7 বার ব্যবহার করেছেন। এই কবিতায় কয়টি নদীর কথা আছে? এই কবিতায় 3টি নদীর কথা আছে। নদীর সংখ্যা কয়টি? 3টি নদীর কথা আছে। 3টি নদীর কথা উল্লেখ আছে। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা কয়টি নদী? 3টি নদীর কথা আছে। পুরো কবিতাতে কয়টি গাছের কথা উল্লেখ আছে? পুরো কবিতাতে গাছের উল্লেখ আছে 6টি গাছ। কয়টি আছে? 6টি গাছের উল্লেখ আছে। আরো যদি আপনি হিসেব নিকেশ করেন যে এই কবিতাতে বাংলাতে যে বা যারাই কবিতা লিখেছে সবগুলো কবিতা থেকে একটু ডিফারেন্ট টাইপের কবিতা জীবনানন্দ দাশের। উনি এত বেশি জ্যোতিচিহ্ন ব্যবহার করেছেন, এবং তার জ্যোতিচিহ্নগুলো কিন্তু কমন জ্যোতিচিহ্ন, ড্যাশ, কোলন এবং সেমিকোলন।
এই তিনটির ব্যবহার সবচেয়ে বেশি জীবনানন্দ দাশের কবিতায়। এই কবিতাতে উনি কোলন ব্যবহার করেছেন তিনটি, কোলন ব্যবহার করেছেন তিনটি। তাহলে সেমিকোলন কয়টি ব্যবহার করেছেন? আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আপনার বই দেখে আপনি কিন্তু প্রুফ করতে পারেন। আর যদি কোনো ত্রুটি বিচ্যুত হয় আপনি কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের আপনি কিন্তু কমেন্ট বক্সে কিংবা যে আমাদের টিউটোরিয়াল গ্রুপ আছে ফেসবুকের, সেই টিউটোরিয়াল গ্রুপে কিন্তু আপনি শেয়ার করতে পারেন, কিংবা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তো খোলা আছেই, সেখানে আপনি শেয়ার করতে পারেন। তো আমার প্রয়োজন আমরা তখন কারেকশন করে নেব। তো যাই হোক, আশা করছি সবগুলো তথ্য সঠিক। তারপরে যদি ত্রুটি বিচ্যুত হয় আপনারা আমাদের নক করবেন, আমরা পরবর্তীতে আবার সংশোধনী দেব। সেমিকোলন ব্যবহার করেছেন সাতবার, কোলন ব্যবহার করেছেন 3 বার, সেমিকোলন ব্যবহার করেছেন 7 বার। এই কবিতায় মোট 2টি ফলের উল্লেখ আছে। এটা পরীক্ষাতে আসে প্রায়। কয়টি ফলের উল্লেখ আছে? 2টি ফলের উল্লেখ আছে। কয়টি ফলের? 2টি ফলের। একটা হচ্ছে নাটা ফল এবং আরেকটা হচ্ছে লেবু। কয়টি ফল বলছি? 2টি ফল বলছি। 2টি পাখির উল্লেখ আছে। পাখি কয়টি? 2টি পাখির উল্লেখ আছে। আপনারা জানেন একটি হচ্ছে লক্ষ্মী পেঁচা এবং আরেকটি হচ্ছে শঙ্খচিল। এই 2টি পাখির উল্লেখ আছে। তো পরীক্ষাতে আরেকটি প্রশ্ন ঘুরে ফিরে করে, সেটি হচ্ছে এই কবিতায় কয়টি রঙের ব্যবহার করা হয়েছে? রং, কয়টি রঙের উল্লেখ আছে? রঙের উল্লেখ আছে 3টি। এই আলোচনা শেষে আবার যখন বই নিয়ে বসবেন তখন নিশ্চয়ই এগুলো একটু ফুটনোট করবেন। 3টি রঙের ব্যবহার আছে, সবুজ, হলুদ এবং নীল। সবুজ, হলুদ এবং নীল। একেবারেই দেখবেন দ্বিতীয় লাইনে আছে সবুজ ডাঙা। একবার কবিতার শেষে আপনি দেখবেন যে কি আছে? নীল। আবার দেখবেন যে ওই যে হলুদ শাড়ি লেগে আছে। মানে কয়টি রং? 3টি রঙের উল্লেখ আছে এখানে। আরেকটি প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে আপনার, খুব গুরুত্বপূর্ণ এটি। মানে এতক্ষণ যে তথ্য দিলাম এই তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটি। এই কবিতায় মোট চরণ কয়টি? চরণ মানে হলো লাইন। মোট কতটি? 14টি। 14টি চরণ বা লাইন রয়েছে। তো মোটামুটি এই ছিল আমাদের এই কবিতা সম্পর্কে বেসিক তথ্য। আমি একটু ধরে ধরে তথ্য এবং উপাত্তগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম। জানি না ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। যদি ক্লাসটি ন্যূনতম আপনাদের উপকার আসে, কিংবা আপনারা যদি ক্লাস থেকে কিছুটাও আপনার বেনিফিট হন বা উপকৃত হন, আপনারা আপনাদের সহপাঠীদের সাথে, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এবং এই ক্লাস সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, টিউটোরিয়াল গ্রুপ, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। মেসেঞ্জার অপশন খোলা আছে ফেসবুকের। তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন, এবং ইমেল, সর্বশেষ ইমেল আমি নোট করে দেবো লিঙ্কে। আপনার ইমেলেও যোগাযোগ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনারা করতে পারেন। আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।